চীন এবং রাশিয়া সবসময় আমাদের বন্ধু ও পৃষ্ঠপোষক ছিল। আমরা এই বন্ধুত্বকে ভীষণ মূল্য দেই। অপরদিকে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের বোঝা উচিত এ অঞ্চলের দেশগুলোকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানোর নীতি অতীতে যেমন সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। তাদের উচিত ইরানের বাস্তবতাকে স্বীকার করা এবং বিদ্যমান উত্তেজনা বৃদ্ধির নীতি পরিহার করা। ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি শহীদ এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আজ সকাল 10:30টার দিকে আল মাওয়াসি শরণার্থী শিবিরে F-16 যুদ্ধবিমান থেকে ৯টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বর্বর ইসরায়েলি বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, যেখানে হামলা চালানো হয়েছে তা দেখে মনে হচ্ছে ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ ওই হামলার পর অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের উপর গুলি চালায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন। কুয়েত ফিল্ড হাসপাতালের প্রধান সোহাইব আল হামস খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরের হামলাকে একটি প্রকৃত গণহত্যা বলে অভিহিত করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় গাজা সিটির তাল আল হাওয়া এলাকার এক অংশ থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর উদ্ধারকর্মীরা অন্তত ৬০টি পচা গলা মৃতদেহ উদ্ধার করেছেন। দখলদার সেনাদের হাতে নির্মমভাবে নিহত এসব মানুষের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলি সেনারা টানা ৭ দিন ধরে তাল আল হাওয়া এলাকায় গণহত্যা অভিযান চালিয়ে শুক্রবার সকালে এর একাংশ থেকে সরে গেলে ভয়াবহ হত্যাযজ্ঞের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। সিভিল ডিফেন্সের কর্মীরা বলছেন, তারা বিধ্বস্ত ভবন ও সড়কগুলো থেকে অন্তত ৬০টি মরদেহ উদ্ধার করেছেন, যেগুলোর বেশিরভাগেরই মুখমণ্ডল শনাক্ত করা সম্ভব নয়। গাজা সিভিল ডিফেন্সের পরিচালক মাহমুদ বাসাল বলেছেন, এসব মরদেহের কোনো কোনোটিকে মাটি চাপা দেওয়া হয়েছিল, কিছু লাশ নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এখনো বিধ্বস্ত ভবনগুলোর নিচে বহু লাশ চাপা পড়ে রয়েছে। ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। শুক্রবার লোহিত সাগর এবং বাবাল মান্দাব প্রণালীতে ওই জাহাজে ২ দফা হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলার শিকার জাহাজটির নাম চেরি সেলস। ইহুদিবাদী ইসরায়েলের বন্দর অভিমুখে কোন জাহাজ পরিচালনার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা উপেক্ষা করে চেরি সেলসের নামের এই জাহাজটি ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছিল। জেনারেল সারি বলেন, যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকার জনগণের উপর ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের লাখ লাখ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। শুক্রবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর সায়দা ও রাজধানী সানা সহ সারা দেশের প্রতিটি শহর ও জনপদে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। সানায় শুক্রবার এযাবৎকালের মধ্যে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় দখলদার সেনাদের ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে ছিল, আমরা গাজার সঙ্গে আছি, আমরা আমেরিকা ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই করব ইত্যাদি। ইয়েমেনের বিক্ষোভকারী জনতা গাজার সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ অভিযানগুলোর প্রশংসা করেন। গত বছরের অক্টোবর মাসে গাজা ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি শুক্রবার ইয়েমেনবাসীর রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী সরকারি চাকরিতে কোটা সম্পর্কে বলেছেন, আমরা মনে করি কোটা সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে, তেমনি অযৌক্তিক কোটাগুলো যৌক্তিক পর্যায়ে আনা দরকার। সে বিষয়ে আমরা কাজ করছি এবং করব।
আজ দুপুরে মাদারীপুরের শিবচর পৌর শহরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বলবো, আপনারা আরেকটু অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। এভাবে আপনারা পড়াশোনা নষ্ট করে যেভাবে মাঠে আছেন, আপনাদের প্রতি সিম্প্যাথি থাকলেও আমরা মনে করি আপনারা নিজেদের ক্ষতি করছেন। ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, আপনারা মাঠ থেকে উঠে আসুন, পড়াশোনায় মনোনিবেশ করুন। শেখ হাসিনার দল আওয়ামী লীগ জনগণের প্রতি যথেষ্ট সংবেদনশীল, ছাত্রছাত্রীদের প্রতিও সংবেদনশীল। ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে 4 বিধানসভা কেন্দ্রে জয়ের কৃতিত্ব মানুষকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে মুম্বাই থেকে কলকাতা বিমানবন্দরে ফিরে মমতা বলেন, অনেক চক্রান্ত হয়েছিল, একদিকে এজেন্সি, অন্যদিকে বিজেপি, কিন্তু মানুষই সব রুখে দিয়েছেন, ফলে পুরো কৃতিত্বটাই সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূলের সামাজিক দায়বদ্ধতা আরও বেড়ে গেল, আমাদের আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে। লোকসভা এবং 4 কেন্দ্রে উপনির্বাচনের এই জয় আগামী 21 জুলাই শহীদদের উৎসর্গ করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, উপনির্বাচনের মানিকতলা কেন্দ্রটি ধরে রাখার পাশাপাশি বিজেপির হাত থেকে রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাদরান বলেছেন, যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত। শুক্রবার এক বিবৃতিতে তিনি কথা বলেন। কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছে সে ব্যাপারে কথা বলেন হামাস নেতা বাদরান। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা নির্দলীয় জাতীয় দক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছি, যারা গাজা ও পশ্চিম তীরের দেখভাল করবে। যুদ্ধ পরবর্তী গাজায় প্রশাসন প্রতিষ্ঠা ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার এবং তা নিয়ে হামাস বিদেশি কোনো শক্তি বা গোষ্ঠীর সাথে আলোচনা করবে না। হুসাম বাদরানের মতে, যুদ্ধোত্তর সরকার গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে একটি সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করবে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তাহলে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধুমাত্র লেবানন এবং ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক হবে না, বরং তা প্রতিবেশী জর্দান ও সিরিয়ার জন্যও ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে পরিগণিত হবে। ওয়াশিংটন সফরের সময় আল মনিটর নিউজ ওয়েবসাইটকে দেয়া একান্ত সাক্ষাৎকারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এই যুদ্ধ হবে ভয়াবহ। সংলাপ এবং শান্ত থাকার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দক্ষিণ লেবাননের শান্তি ও নিরাপত্তা জাতিসংঘে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়নের উপর নির্ভর করছে। ইহুদিবাদী ইসরায়েলে বসবাসকারী লোকজনের বেশিরভাগই 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের ইসরায়েল বিরোধী অভিযানের ঘটনায় নেতানিয়াহুর পদত্যাগ চায়। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। জনমত জরিপের এই ফলাফল শুক্রবার ইসরায়েলের চ্যানেল 12 প্রকাশ করেছে। এতে দেখা যায়, জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা 72% মানুষ বলেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। এর মধ্যে 44% বলেছে নেতানিয়াহুর দ্রুত ক্ষমতা ছাড়া উচিত, আর শতকরা 28% বলেছে গাজা যুদ্ধ শেষ হওয়ার পর নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। গত 7 অক্টোবর গাজা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে অভিযান চালানোর পর বহু অবৈধ বসতি স্থাপনকারীকে আটক করে নিয়ে যায় হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা। ওই দিন থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর পদত্যাগ, যুদ্ধবন্ধ এবং বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালাচ্ছে তাতে জড়িত রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার। তুর্কের প্রেসিডেন্ট বলেন, দখলদার ইসরায়েল গাজার বেসামরিক অবকাঠামো ও স্থাপনার উপর ইচ্ছাকৃতভাবে যে হামলা চালাচ্ছে তাকে উপেক্ষা করছে হোয়াইট হাউস। ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অবকাশে তুর্কের প্রেসিডেন্ট নিউজ উইককে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল গাজার বেসামরিক স্থাপনার উপর যে হামলা চালাচ্ছে তা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের সঙ্গে ন্যাটোর সহযোগিতার বিষয়ে আপত্তি জানিয়েছে স্পেন ও তুরস্ক। এ সম্পর্কে দৃষ্টিপাতে শুনুন একটি সংবাদ ভাষ্য সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়িপ এরদোগান বলেছেন, উত্তর আটলান্টিক সামরিক সহযোগিতার জোট তথা ন্যাটো ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে পারে না, কারণ ইসরায়েল ন্যাটোর মৌলিক নীতিমালা ও মূল্যবোধগুলো লঙ্ঘন করছে। এরদোগান ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন। এরদোগান বলেছেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে। এরদোগানের আগে স্পেন গাজা ও ইউক্রেন সংকটের বিষয়ে ন্যাটোকে সমান দৃষ্টির নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ সম্মেলনের সমাপনী ইশতেহারে গাজার ব্যাপারে একটি শব্দও স্থান পায়নি। ইরানি বিশ্লেষক আলী নেকমানেশ এ প্রসঙ্গে বলেছেন, ন্যাটো জোট ও গোটা পাশ্চাত্য বৈশ্বিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে দ্বিমুখী নীতি ও আচরণ দেখিয়ে আসছে, আর গাজা সংকটের ক্ষেত্রে তাদের এই প্রতারণা খুব ভালোভাবে চোখে পড়ছে। তুরস্ক এমনকি স্পেনের মতো ন্যাটোর কোনো কোনো সদস্যের দৃষ্টিভঙ্গি গাজা ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানে সহায়ক হতে পারে। এরদোগানের বক্তব্য অনুযায়ী, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রেখে গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ন্যাটোর সম্মেলনে তার সঙ্গে যে দেশেরই সরকার প্রধান বা নেতার সঙ্গে দেখা হয়েছে, সেই সাক্ষাতে তিনি অধিকৃত ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় যেসব বিপর্যয় ঘটেছে সেসবের প্রতি দৃষ্টি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যান্য মুসলিম দেশগুলোর পাশাপাশি তুরস্ক ইসরায়েলের উপর চাপ বাড়িয়ে চলেছে যাতে গাজায় তার অপরাধ যজ্ঞের অবসান ঘটায়। কিন্তু মার্কিন সরকারের সর্বাত্মক মদতপুষ্ট নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হচ্ছে না, বরং গাজায় নৃশংস অপরাধ যজ্ঞ অব্যাহত রেখেছে। সম্প্রতি জাতিসংঘের ঘোষিত স্কুল কেন্দ্রিক দুটি শরণার্থী শিবিরে নির্বিচার বোমা হামলা চালিয়ে ইসরায়েল বিপুল সংখ্যক বেসামরিক ও প্রতিরক্ষাবিহীন ফিলিস্তিনিকে হতাহত করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বক্তব্য অনুযায়ী, হেগের আন্তর্জাতিক বিচারালয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার নানা মামলায় শরিক হয়েছে তুরস্ক। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিচার অনুষ্ঠানের আয়োজন ও ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের খুব গুরুত্বপূর্ণ হলেও এর পাশাপাশি শিশু ঘাতক ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা অনেক বেশি কার্যকর পন্থা এবং এভাবে খুব দ্রুত যুদ্ধ বন্ধে ইসরায়েলকে বাধ্য করা সম্ভব হতে পারে। গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞ ও গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযানের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর নিন্দা ও ঘৃণা প্রকাশের ঘটনা সত্ত্বেও এখনো গাজায় যুদ্ধ বন্ধে
ইসরায়েলকে বাধ্য করার মতো পরিপূর্ণ ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারেনি মুসলিম সরকারগুলো। ইহুদিবাদী ইসরায়েল গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় 38,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ ও 87,000-এরও বেশি আহত হয়েছে। ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে 1917 সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ জুগিয়ে 1948 সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বের কয়েকটি দেশ ইসলামী জনশাসনতান্ত্রিক ইরানের দাবির সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলি উপনিবেশবাদী শাসন বিলুপ্ত করার ও ইহুদিবাদীদেরকে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জোরালো দাবি জানাচ্ছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। নতুন বিশ্বের প্রতি ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বার্তা। গাজা উপত্যকার আল মাহসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত 71 ফিলিস্তিনি শহীদ। ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজে ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলা। বাংলাদেশের সরকারের চাকরিতে অযৌক্তিক কোটাগুলো যৌক্তিক পর্যায়ে আনা দরকার বলে মন্তব্য